সরকারি হাসপাতালে দেহ পাচারের অভিযোগ। মালদা মেডিকেলে দেহ পাচারের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হলো বর্ধমান মেডিকেলে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সরকারি হাসপাতালে এই চক্র কিভাবে কাজ করছিল। বর্তমান থেকে প্রতিনিধি শরদিন্দু রয়েছেন আমার সঙ্গে। শরদিন্দু, কিভাবে সম্ভব সরকারি হাসপাতাল সেখান থেকে দেহ পাচার হচ্ছে? দেখো, বর্ধমান মেডিকেল কলেজ, সেই কলেজ যেখানে ডাক্তারি পড়ানো হয়, সেই কলেজের অ্যানাটমি বিভাগ থেকে তিনটি দেহ পাচার করা হচ্ছিল এবং মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষীরা তা ধরে ফেলে তাদের সন্দেহ হওয়ায়, এবং তখনই এই যে দেহ পাচারের যে চক্র সেটি সামনে আসে এবং 7 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তাদের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 3 জন আবার এই বর্ধমান মেডিকেল কলেজের কর্মী। তাদেরকে কোর্টে তোলা হয়েছে। এরপরে আবার বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন এই দেহ পাচার করা হচ্ছিল, কোথায় এই দেহ নিয়ে যাওয়া হচ্ছিল, তা থেকে কি কঙ্কাল তৈরি করে বিক্রি করা হতো নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল। এইসব বিষয়গুলি কিন্তু এখন পুলিশ জানতে চাইছে। সেই জন্যই ধৃতদের পুলিশ নিজেদের হেফাজতে নিতে চাইছে এবং এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত মূল পান্ডাকে সবই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ। চাঁদার জুলুম এমনই যে মাথা ফাটলো। একবার দেখুন, মাথা ফেটে গেল কারণ চাঁদার জুলুমে। জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, জিয়াউলের সঙ্গে একবার কথা বলবো। জিয়াউল, রাস্তায় গাড়ি আটকে চাঁদা আদায়, কিন্তু সেই চাঁদা আদায়ের জুলুম এমন যে গাড়ির চালক চাঁদা না দিলে তার মাথা ফাটিয়ে দিতে হলো। কোথাকার ঘটনা, কিভাবে হলো? দেখো, একদমই এই ধরনেরই ঘটনা ঘটলো হাবড়ার শিমুলতলা এলাকায়। সেখানে দেখা গেল যে শিশিরতলা এলাকায় সেখানে এক গাড়ি চালক তিনি যাচ্ছিলেন, তার কাছে 200 টাকা ছিল। ফলে তার গাড়িতে প্রচুর মাল ছিল, সে একটা জায়গায় খালি করবে, কিন্তু তার আগেই তার এই চাঁদা দেওয়ার আগে আরো 4 জায়গায় সেখান থেকে চাঁদা নেওয়া হয়েছে। ফলে তার কাছে আর কোনো পয়সা ছিল না, কিন্তু তাদের স্পষ্ট দাবি সেখানে 500 টাকা দিতে হবে, না হলে গাড়ি ছাড়া হবে না। সে বারবার রিকোয়েস্ট করে, কিন্তু রিকোয়েস্ট শুনতে চায় না। ফলে তার মধ্যে যারা চাঁদা তুলছিল তাদের মধ্যে একজন ইট নিয়ে তার মাথায় মারে। ফলে রক্তাক্ত অবস্থায় এই চালক একেবারে হাবড়া থানায় চলে আসে, রক্তাক্ত গাড়ি নিয়ে চলে আসে হাবড়া থানায় এবং সেখানে এসে প্রথমে রক্তাক্ত অবস্থায়, ফলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে, তাকে হাসপাতালে পাঠায়। সেখান থেকে চিকিৎসা করিয়ে ফের হাবড়া থানায় এসে অভিযোগ দায়ের করে। ফলে যেভাবে চাঁদার জুলুমে হাবড়ার একাধিক রাস্তায় চালক এবং সাধারণ মানুষের দাবি যে চাঁদার জুলুমে রাস্তায় বেরোনো যাচ্ছে না। ফলে তার শিকার হলো এক চালক, তাকে ইট দিয়ে মাথায় মারালো, রক্তাক্ত হলো। তারপরেই থানায় অভিযোগ দায়ের হবার পরই এখনো পর্যন্ত 2 জন যারা চাঁদা আদায় করছিল, এই কালী পুজোর চাঁদা আদায় করছিল, তাদেরকে 2 জনকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে। ফলে আরো কারা কারা রয়েছে, কারা এই মারধরের সঙ্গে যুক্ত ছিল, সবটাই তদন্ত করছে হাবড়া থানার পুলিশ। কিন্তু যেভাবে হাবড়া শহরের বিভিন্ন অলিগলিতে যেভাবে চাঁদার জুলুম, ফলে তারাও কিন্তু অতিষ্ঠ। তারা বারংবার জানিয়েছেন পুলিশ প্রশাসনকে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়। আজকে যখন প্রতিবাদ করে তখনই তার মাথায় ইট দিয়ে বাড়ি মেরেছে এবং রক্তাক্ত অবস্থায় সেখান থেকে এসে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগের ভিতরে 2 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। ধন্যবাদ। चंदा मांग रहा था, हम 10 रुपया दिया, नहीं माना, तो फिर टांग के नीचे उतर रहा था, मैं उतरा नहीं, तो ईटा उठा के मार दिया। গতকাল টিটাগড়ে মোহাম্মদ হাসানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়, মাথায় এফোর হয়ে যায় বুলেট। 3টি গুলির খোল পাওয়া গিয়েছিল, অর্থাৎ 3বার শুট করা হয়েছিল। সেই ঘটনায় 2 জন গ্রেপ্তার। এই 2 জন কারা, এদের কি পরিচয়? গতকাল কি তারাই শুট করেছিলেন? তারা ঘটনাস্থল থেকে তাহলে তাদের পালিয়ে তারা কোন দিকে গেল? তাদের কিভাবে ধরা সম্ভব হলো জানাবেন আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন আমার সঙ্গে। অরুণ, হ্যাঁ দেখো, যে মোহাম্মদ ইসলাম গুলি করা হয়েছিল শাসনকে, তারপর থেকে কিন্তু 3 জন দুষ্কৃতী ছিল সেখানে, কিন্তু সূত্রে জানা গেছিল। তারপর থেকে কিন্তু এই 2 জন আরমান এবং জাহিদ, এই 2 জন কিন্তু পা ঢাকা দিয়েছিল। পুলিশ তাদের গোপন সূত্রে খবর পেয়ে তাদের একটা ডেরা থেকে তাদের উদ্ধার করে। এরাও বেশ কিছুদিন আগে এরাও কিন্তু সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল এবং এরাও জেলে ছিল। ফলে কোনো জেলের মধ্যে যখন 3 জনই জেলে ছিল, যখন জেল থেকে বেরোয় হাসান, তারপরে কি শত্রুতা ছিল তাদের মধ্যে সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। আজকে ব্যারাকপুর আদালতে পাঠানো হচ্ছে। তার সঙ্গে আরো কেউ ছিল কি
এবং এর সঙ্গে অন্য কোনো বড় মাথা আছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ, এবং এদের আজকে পুলিশ রিমান্ডে নেবে। 5 দিনে পুলিশ রিমান্ড চেয়েছে পুলিশ। ফলে এই ঘটনা শুধু দুজন নয়, আরো কেউ সঙ্গে আছে বলে পুলিশের অনুমান। কেন তাকে মারা হলো, তবে যে যাকে মারা হয়েছে হাসান, সেও কিন্তু খুব একটা প্রিভিয়াস রেকর্ড কিন্তু তার ভালো ছিল না। 2 বছর সে জেল কেটেছিল, তারপর 2 মাস আগে সে বাড়ি যাচ্ছিল, তারপর থেকে বাড়ি থেকে সে বেরোতো না। কেন তাকে শত্রুতা, কেন কি কারণে এই কারণেই তাকে খুন করা হচ্ছে। শতাব্দী প্রাচীন বীরভূমের দুটি কালী পুজো কেমন হচ্ছে এবার আপনাদের একটু দেখাই। এক হলো বীরভূমেরই হেতমপুরের দক্ষিণা কালী পুজো, আর এক হলো দুবরাজপুরের শ্মশান কালী। বীরভূমের দুবরাজপুর, এখানকার 16 নম্বর ওয়ার্ড এলাকায় রয়েছে শ্মশান। এই শ্মশানে রয়েছে কালী মন্দির, 100 বছরের বেশি পুরনো, যে মন্দিরের গায়ে রয়েছে ইতিহাস, পুজোর সঙ্গে জড়িয়ে নানা রীতি। একটা সময়ে শ্মশান এলাকা ছিল জনবসতি শূন্য, এখন এই শ্মশানে সৎকার হয় না। দুর্গাপুজোর বিসর্জনের পর দ্বাদশী, ওই দিন অস্থায়ীভাবে খাল কাটা হয়। এই খালের জল মূর্তি তৈরির কাজে লাগে, মূর্তি তৈরি করেন বৈষ্ণব। কালী পুজো এবং সারা বছর শ্মশানে পুজো করেন তারাই। কালী পুজোয় অন্ধকার ঘরে দরজা বন্ধ করে কাঁটার আসনে বসে পুজো করা হয়, এবং এই পুজো কেউ দেখতে পান না। অন্ধকার ঘরে জলে প্রদীপ, বিশেষ ভোগ হিসেবে দেওয়া হয় চ্যাংমাছ পোড়া এবং কারণ। প্রতিমা বিসর্জনের দায়িত্ব পালন করেন দাস পরিবারের সদস্যরা। দাস পরিবারের লোকেরা দুর্গাপুজোর থেকেও এই শ্মশানী কালী বিসর্জনকে তারা বড় উৎসব বলে মনে করে, এবং তাদের দাস পরিবারে প্রতিটি ঘরে ঘরে আত্মীয় স্বজন কুটুমজন প্রচুর আসে। তাই বিসর্জনকে ঘিরে এখানকার আশেপাশে গ্রামগঞ্জ এবং শহরাঞ্চল বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে ভিড় করে। মাকে তৈরি করার জন্য বিশেষত গোটাগুটি শ্মশান থেকে জিনিস আনা হয়, যেমন অষ্টঅঙ্গে 8টা হাড় দিতে হয় মাকে শুকানোর জন্য শ্মশান থেকে আঁকা নিয়ে আসা হয়। আর সামনে একটা জলকুণ্ড আছে, যেটা আমরা গঙ্গাকুণ্ড বলে থাকি। এই এলাকায় 200 থেকে 300 ফুট খুললেও জল পাওয়া যায় না, কিন্তু মায়ের যখন তৈরি করা হয় মাকে, এই ওই গঙ্গাকুণ্ডতে 1 থেকে 2 ফুট খুললেই মায়ের জল আবির্ভূত হয়, মা গঙ্গা, এবং মায়ের কাজ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেই জল কিন্তু শুকিয়ে যায়। দুবরাজপুরে রয়েছে হেতমপুর গ্রাম, রাজবাড়ির পিছনের দিকে ঝোপ জঙ্গলের মাঝে রয়েছে দক্ষিণা কালী। কথিত আছে হেতমপুরের মহারানী পদ্মসুন্দরী এই পুজো শুরু করেন। কালী পুজোর দিন এখানে দক্ষিণা কালীর পুজো হলেও অষ্টমঙ্গলা পুজো ঘিরে মন্দির চত্বর গম গম করে। দক্ষিণা কালীর এখানে কোনো মূর্তি নেই, শিলা মূর্তিতেই পুজো করা হয়। পুজোয় ভোগ হিসেবে দেওয়া হয় খিচুড়ি, নবরত্ন এবং 5 মিশালি টক। আজ থেকে 150 বছর আগে তখন রানীমা পদ্মসুন্দরী দেবী তিনি নাকি স্বপ্নাদেশ পান, এবং মা তাকে স্বপ্নাদেশ বলেন, আমি এইখানে আছি, আমাকে তোরা পুজো কর। মা ওখানে আছেন এবং মা আমাদের দেখছেন, মা আমাদের দেখবেন। একটা অন্ধবিশ্বাস যে এখানে মন্দির করা যাবে না, মা আচ্ছাদন নেবে না। যারা আসে পুজো আচ্ছা দিতে সন্ধ্যেবেলায় কি রাত্রেবেলায়, তাদের জন্য পাশাপাশি একটু আলোর ব্যবস্থা করেছি, যে আলো মায়ের সম্মুখে কিন্তু পড়ে না। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।